প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আল্লাহর রহমতে নিশ্চয় ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে। তো সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো আজকে। আসলে কি পদার্থের গঠন কিভাবে হয়, পদার্থ কাকে বলে, এরপর আলোচনা করব সংকেত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাই হোক, আমরা অ্যাসাইনমেন্টের মধ্যে চলে যাই। অ্যাসাইনমেন্টে বলা আছে লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। কতে বলা আছে মৌলিক পদার্থ কাকে বলে, খতে বলা আছে কোন পরমাণুর মধ্যে পার্থক্য কি, গতে বলা আছে উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোর প্রতীক সংকেত সাহায্যে প্রকাশ করে। প্রতীক সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ যৌগিক পদার্থকে আলাদা করতে হবে। ঘতে বলা আছে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়, কারণ বিশ্লেষণ করো। সংক্ষিপ্ত একটা প্রশ্ন দেওয়া আছে, সেটাকে বলা আছে চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়। এখন আমি যদি বলি কর উত্তর করতে যাই, কতে বলা আছে মৌলিক পদার্থ কাকে বলে, যে সকল পদার্থকে ভাঙলে অন্য পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যে সকল পদার্থ ভাঙলে অন্য পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। এখন যদি আমি এই লোহার একটা টুকরাকে যদি আমি বারবার ভাঙি, ভাঙতে ভাঙতে ক্ষুদ্র অংশ পৌঁছে যাব, তখন আমরা কি করব, এই লোহারের উপাদান পাব। এই লোহার উপাদান ছাড়া অন্য কোনো উপাদান পাবো না, তাহলে এটা মৌলিক পদার্থ। আমি যদি বলি পানি, এই সংকেত হতে H2O, একে যদি ভাঙি হাইড্রোজেন যোগ অক্সিজেন পাবো। একে যদি ভাঙি আমি হাইড্রোজেন আর অক্সিজেন পাবো, তাহলে এটা একটা যৌগিক পদার্থ, এটা একটা মৌলিক পদার্থ। তাহলে আমি মৌলিক এবং যৌগিক পদার্থ তুলনামূলক পার্থক্য পেলাম। আচ্ছা, এরপর বলা আছে ঘতে বলা আছে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য কি। আচ্ছা, অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য সেটা আমরা এখন তোমাদের জানাবো। প্রথমে যদি বলি অণুর সংজ্ঞা হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা সংশ্লিষ্ট পদার্থের ধর্মকে কেন্দ্র রেখে স্বাধীনভাবে চলতে পারে। মৌলিক ও যৌগিক পদার্থের কণা যার মধ্যে পদার্থ সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে অণু বলি। আমি আবার বলি, মৌলিক ও যৌগিক পদার্থের কণা যার মধ্যে পদার্থ সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, মৌলিক ও যৌগিক পদার্থ ক্ষুদ্রতম কণা যার মধ্যে
যার মধ্যে পদার্থ সকল ধর্ম, যার মধ্যে যৌগিক পদার্থের, যার মধ্যে সকল পদার্থ যার মধ্যে সকল পদার্থ বৈশিষ্ট্য বিদ্যমান তাকে অণু বলে। এই গেল 1 নম্বর। এখন 2 নম্বর যদি এটার পার্থক্য আমরা লিখতে চাই, অণুর স্বাধীন সত্তা আছে। অণুর কি আছে? অণুর স্বাধীন সত্তা আছে। অণুর স্বাধীন সত্তা আছে। অণুর স্বাধীন সত্তা আছে। এখন কথা আছে, অণু কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম না অক্ষম, সেটা আমরা জানবো। অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। 4 নম্বর আমরা কি বলবো? অণুতে মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। অণুতে মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। বুঝতে পেরেছো? তাহলে আমরা বললাম অণুর পার্থক্য, অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য কি সেটা আমরা জানবো। তাইলে অণুর সংজ্ঞা বললাম, অণু হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা সংশ্লিষ্ট পদার্থের ধর্মকে অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে চলতে পারে। এভাবে বলা যায় মৌলিক ও যৌগিক পদার্থ ক্ষুদ্রতম কণা, যার মধ্যে সকল পদার্থের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাকে অণু বলে। অণু স্বাধীন সত্তা আছে, আর অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। অণুতে মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। এখন আমরা পরমাণুর কথা, পরমাণু হবে এটার উল্টা। পরমাণু এই কথাটার উল্টা হবে, দেখো তুমি। তাহলে পরমাণু কি আমরা জানব। পরমাণু যদি একে বলি, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তাই না? 2। এখন 2তে ওখানে আমি কি বলেছিলাম? মৌলিক পরমাণু স্বাধীন সত্তা নাই, আর অণুর স্বাধীন সত্তা ছিল। পরমাণু স্বাধীন সত্তা আছে নাই, স্বাধীন সত্তা নাই। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, পরমাণু স্বাধীন সত্তা নাই। 3। এখন বলো, এই পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম না অক্ষম? রাসায়নিক ওইটাই সক্ষম ছিল না, এটা সক্ষম। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায়, সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায়
অংশগ্রহণ করতে পারে। চারে কি বলবো আমরা? চারে বলবো পরমাণুতে মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। পরমাণুতে কি লিখবো? পরমাণুতে মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। আমরা বুঝাতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা গ নম্বরে যাব। গ নম্বরে কি বলা আছে? গ নম্বরে বলা আছে উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোর প্রতীক সংকেতের সাহায্যে প্রকাশ করো। হ্যাঁ, আমরা গ নম্বরে কি করব? এর প্রতীক সংকেত গুলো প্রকাশ করব এবং মৌলিক এবং যৌগিক পদার্থগুলোকে আমরা আলাদা করব। আচ্ছা, পরমাণুতে তোমার দেখো উদ্দীপকে কি বলা আছে? উদ্দীপকে বলা আছে যে আমাকে বলছে লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। এই যে উদ্দীপকে এই যে কতগুলি পদার্থের কথা বলা আছে, পদার্থগুলো কিছু আছে মৌলিক পদার্থ, কিছু আছে যৌগিক পদার্থ। এদেরকে আলাদা করবো এবং এদের সংকেত কি দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা দেখব। এখন লিথিয়াম প্রথম বলা আছে লিথিয়াম, এটাকে কি দ্বারা প্রকাশ করে? Li দ্বারা প্রকাশ করে লিথিয়াম। এই লিথিয়ামকে আমরা এর প্রতীক হচ্ছে লিথিয়াম, এর নাম আমরা কি বলি? নাম, প্রতীক, সংকেত। নাম লিথিয়াম, প্রতীক কি? Li, সংকেত কি? এখন আমার সংকেত এটা এই এলাইডার এই সংকেত এটা সংকেত নাই। এখন দেখো কার্বনের সি, এরপর কি আছে? কার্বনের পর নাইট্রোজেন, নাইট্রোজেনকে N দ্বারা প্রকাশ করে। এটার প্রতীক বা সংকেত কি? N2, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা নাইট্রোজেনের পর কি বলা? কার কথা বলা আছে? অক্সিজেন। অক্সিজেন কি? O দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এর সংকেত হচ্ছে O2। সংকেতের অনু অক্সিজেন অনু দুইটা। অক্সিজেনের পর কি বলা আছে? ক্লোরিন, Cl2 এর অনু দুই। এরপর কি বলা আছে? পটাশিয়াম, একে কি দ্বারা প্রকাশ করা হয়? K দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এর প্রতীক হচ্ছে K, এর প্রতীক সংকেত নেই। এরপর কি আছে? এরপর আয়োডাইড, I দ্বারা প্রকাশ করে, এর সংকেত নাই। তাহলে এগুলো আমরা কি পারলাম? এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এগুলি সকলেই এগুলি কি? মৌলিক পদার্থ। এগুলি কি? মৌলিক পদার্থ। তুমি এখানে লিখে দিতে পারো, তাহলে এগুলি সকলে মৌলিক পদার্থ। এখন যৌগিক পদার্থ যা আছে তা আমরা আলাদা করব।
নাম পানি। এই পানি একটি যৌগিক পদার্থ, তাই না? পানি সংকেত কি? পদার্থের নাম পানি। এর প্রতীক দরকার নেই, সংকেত H2O। দেখো 2 হাইড্রোজেন এখন পানি। এরপর আমাদের কি বলছে? খাবার লবণ। খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড NaCl2, এটা হচ্ছে খাবার লবণ। এরপর খাবার লবণের পর কে আছে? চুন। চুন কি? CaO, ক্যালসিয়াম অক্সাইড। এরপর আছে চক, ক্যালসিয়াম কার্বনেট, CaO3, ক্যালসিয়াম কার্বনেট। এগুলি সকলেই কি? এগুলি সকলেই হচ্ছে যৌগিক পদার্থ। চক কি? ক্যালসিয়াম কার্বনেট। চুন কি? ক্যালসিয়াম অক্সাইড। খাবার লবণ কি? সোডিয়াম ক্লোরাইড। পানি কি? হাইড্রো অক্সাইড। এই যে আমার যৌগিক পদার্থগুলি আমরা কি করলাম? আলাদা করে দিলাম। তাহলে পারবা না? নিশ্চয় পারবা। যৌগিক পদার্থেরা সবাই এরা সকলেই যৌগিক পদার্থ। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? বুঝতে পেরেছো? তাহলে আমরা গতে আমাকে কি বলা আছে সেটা আমরা বলবো। গতে না ঘতে। ঘতে বলা আছে উদ্দীপকের পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় এবং কারণ বিশ্লেষণ করা। আচ্ছা, আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম পানিকে আমরা সার্বজনীন দ্রাবক বলা হয়। আচ্ছা, এটা আমরা দেখব। যে সকল পদার্থ অন্য সব পদার্থকে দ্রবীভূত করতে পারে তাদেরকে সার্বজনীন দ্রাবক বলা হয়। যে সকল পদার্থ অন্য সমস্ত পদার্থকে দ্রবীভূত করতে পারে। এখন আমার কথা হচ্ছে, তুমি যদি আটা নাও, কতগুলি আটা কিংবা ময়দা, এর মধ্যে যদি পানি তুমি না দাও, একে কি দ্রবণে তৈরি করতে পারবা? ধরো সিমেন্ট, বালু, একে তুমি কি করবা? একে দ্রবীভূত করবা। একে যদি এর মধ্যে পানি যদি না দাও, তাহলে তুমি কি একে দ্রবীভূত করতে পারবা? পারবা না। তাহলে আমরা এক কথা জানি, পানি হচ্ছে সার্বজনীন দ্রাবক। এখন কথা হচ্ছে দ্রব আর দ্রাবক। দ্রব কারা? ইট বালু, যার পরিমাণ কম তাকে বলা হয় দ্রাবক। আচ্ছা, যেসব পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক বলে। কোন পদার্থ যদি অজৈব ও জৈব সকল প্রতীকের পদার্থকে দ্রবীভূত করে তাকে সার্বজনীন দ্রাবক বলে। পানি একটি অজৈব ও যৌগ। পানিতে পোলারিটি রয়েছে। এখন আচ্ছা, পোলারিটি কি? পানিতে পোলারিটি রয়েছে, ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত আছে। এটা গহর কথা। ঘ, আমার কথাটা তোমার শুনে নিতে হবে, তাহলে বুঝবা যে পোলারিটি থাকার কারণে এটি অন্য পোলার যৌগকে সমূহকে দ্রবীভূত করতে পারে। ফলে বেশিরভাগ অজৈব ও যৌগ পানিতে দ্রবীভূত হয়। তাছাড়া যে সমস্ত অজৈব যৌগ পানিতে দ্রবীভূত হয়, হ্যাঁ, যৌগে পোলারিটি রয়েছে, এরাও সহজে পানিতে দ্রবীভূত হয়। পানি অজৈব ও জৈব উভয় ধরনের যৌগিক দ্রবীভূত করে বলে একে সার্বজনীন দ্রাবক বলা হয়। এখন দেখো, সাধারণত যে সকল পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক বলে। পানি একটি পোলার অণু, অর্থাৎ পানির একটি প্রান্তে থাকে পজিটিভ চার্জ আর অপর একটি প্রান্তে থাকে ধনাত্মক বা ঋণাত্মক বা নেগেটিভ চার্জ। যেমন পানির সংকেত হচ্ছে H2O। H হচ্ছে পজিটিভ চার্জ আর OH হচ্ছে নেগেটিভ চার্জ।
যদি H2O হয়, H পজিটিভ আর পজিটিভ চার্জ আর OH হচ্ছে নেগেটিভ চার্জ। এই যে দেখো পজিটিভ চার্জ মধ্যে আমি ডট প্লাস দিয়ে চিহ্নিত করেছি, নেগেটিভ চার্জ মধ্যে আমি নেট এন ও মাইনাস দ্বারা আমি চিহ্নিত করেছি। এখন পদার্থ নেগেটিভ প্রান্তের সাথে প্রাণীর পজিটিভ প্রান্ত মিলে যৌগ গঠন করে, অর্থাৎ তখন যৌগটি পানিতে দ্রবীভূত হয়। পানির এই পোলারিটির কারণে অধিকাংশ জৈব যৌগ ও পোলারিটির কারণে কি বলছে, আমি কি বলি শোনো, যে এই পোলারিটির কারণে অধিকাংশ অজৈব যৌগই পানিতে দ্রবীভূত হয়। তাছাড়া যে সকল জৈব যৌগ পোলারিটি রয়েছে তারাও পানিতে দ্রবীভূত করতে পারে বলে এজন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। এখন আমরা যেটা বললাম গ ঘ পারবা না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয় পারবা। এখন সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আমাকে বলা আছে, চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়? এখন চিনি কয়টা চিনি, সংক্ষিপ্ত প্রশ্ন চিনি চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়? আমরা মৌলিক পদার্থের সংজ্ঞা জানি, যে সকল পদার্থ একটি মাত্র পদার্থ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। যে সকল পদার্থ একাধিক পদার্থের সমন্বয়ে গঠিত তাকে যৌগিক পদার্থ। তাহলে চিনি তিনটা পদার্থের তৈরি। চিনি কয়টা? হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বনের তৈরি। হাইড্রোজেন অক্সিজেন, এক হাইড্রোজেন, দুই অক্সিজেন, তিন কার্বন। এখন চিনি এই যে তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত, হাইড্রোজেন অক্সিজেন কার্বনের সমন্বয়ে চিনি গঠিত। তাহলে চিনি কি মৌলিক পদার্থ? নিশ্চয় যৌগিক পদার্থ। চিনি সাধারণত একটি যৌগিক পদার্থ, কারণ যেসব পদার্থ এদের একের অধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট উপাদান বিশিষ্ট মৌলিক পদার্থ দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলে। চিনিকে ভাঙলে হাইড্রোজেন ও অক্সিজেন ও কার্বন বিভিন্ন ধরনের পদার্থ পাওয়া যায়। অতএব আমরা বলতে পারি চিনি একটি যৌগিক পদার্থ। পরিশেষে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে চিনি একটি যৌগিক পদার্থ, কারণ চিনির মধ্যে যৌগিক পদার্থ সকল বৈশিষ্ট্য বিদ্যমান। ঠিক না? আমরা জানি যে সকল পদার্থ একাধিক পদার্থের সমন্বয়ে গঠিত তাকে যৌগিক পদার্থ বলে। তাহলে আমরা বলতে পারি চিনি একটি যৌগিক পদার্থ, কেননা চিনি হাইড্রোজেন, অক্সিজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত। তাহলে পরিশেষে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে চিনি একটি যৌগিক পদার্থ। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা এই সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট থেকে আমরা আজ বিদায় নেব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।